সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজ আমার প্রথম যে ক্লাস, সেটাই আমরা দ্বিতীয় পত্রের চলতরিৎ চ্যাপ্টারটা দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। চলতরিৎ, এটা আমরা জানি যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এটা তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ের এই চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করছি আমাদের প্রথম ক্লাস। তো তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি? আমরা সবাই নবম এবং দশম শ্রেণীতে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কে যথেষ্ট পড়ালেখা করেছি এবং অনেক ডিপ থটের পড়ালেখা করেছি। এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে কোনো একটি পরিবাহীর মধ্যে এবং একটি নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ধরে নিলাম এটা একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদ, সেখানে একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, সে একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটার পরিমাপকে বলা হয় তড়িৎ প্রবাহ। অর্থাৎ আমি যদি বলি তড়িৎ প্রবাহ হচ্ছে আই সমান, আমি ধরে নিলাম আই মান হচ্ছে কিউ/টি। এখন আমি এই যে খাতাটার যে কাগজের মধ্যে আমি পড়াগুলো লিখছি, সেই কাগজ অর্থাৎ লেকচারের শিটটার ছবি আমি আমার ভিডিওর শেষে যোগ করে দিব। তোমরা খুব মনোযোগ দিয়ে ভালো করে এই পড়াগুলো আগে শুনবে এবং তোমাদের যেই জায়গাটায় সমস্যা হবে সেই জায়গাটায় স্ক্রিনশট তুলে রাখবে এবং আমাকে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জানাবে যে তোমাদের কোন কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে। কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাজটা অবশ্যই করবে, খাতা নিয়ে লেখালেখির বদলে তোমরা খুব মনোযোগ দিয়ে আমি কি বলতে চাচ্ছি সেটা আগে ভালো করে শুনবে এবং আমি খাতায় কি লিখছি সেটার দিকে একটু মনোযোগ রাখবে। এবং তোমাদের লেকচারের জন্য যে কাগজে যে তথ্যগুলো তোমরা তুলে রাখতে চাও বা খাতায় যে তথ্যগুলো লিখে রাখতে চাও, সেটার জন্য আমি এই কাগজটিতে যে লেখাগুলো থাকবে সেটার ছবি তুলে আমি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে একসাথে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেওয়া হবে। এবার দেখি আমরা এর আগেও পড়েছি টপিকটা, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। আমরা জানি তড়িৎ প্রবাহের দিক বলতে বোঝানো হচ্ছে যে তড়িৎ প্রবাহ একটি পরিবাহীর কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে প্রবাহিত হয় বা কোথা থেকে কোথায় যায়। আমরা জানি একটা উৎস যদি উচ্চ বিভব আর একটা উৎস যদি নিম্ন বিভব বের হয়, তাহলে তাদেরকে যদি আমি একটা তার দিয়ে যুক্ত করি, তাহলে অবশ্যই আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, যখন তড়িৎ প্রবাহ আবিষ্কৃত হয় তখন মানুষ মনে করত ধনাত্মক আধান মানেই হচ্ছে তড়িৎ প্রবাহ, ধনাত্মক আধানের প্রবাহটাই হচ্ছে তড়িৎ প্রবাহ, ধনাত্মক আধানের প্রবাহকে তারা বলে থাকতো তড়িৎ প্রবাহ। কিন্তু আসলে যে কথাটা পরবর্তীতে যখন ইলেকট্রন আবিষ্কৃত হয় তখন মানুষ বুঝতে পারে যে, বা বিজ্ঞানীরা বুঝতে পারে যে ঋণাত্মক আধানের প্রবাহটাই আসলে হচ্ছে তড়িৎ প্রবাহ। কিন্তু ততদিনে তো জ্ঞান বিজ্ঞান অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছে, তো সেটার কারণে যদি আমরা ঋণাত্মক আধানের প্রবাহটাকে তড়িৎ প্রবাহ হিসাবে ধরে নিই, অনেক তথ্য এবং অনেক পুরনো জ্ঞানকে আমাদের চেঞ্জ করতে হবে। সেটার থেকে আমরা জানবো যে ইলেকট্রন প্রবাহ মানেই হচ্ছে, এই কথাটা ভুল, ইলেকট্রন প্রবাহ মানেই হচ্ছে তড়িৎ প্রবাহ, আমরা যেটা জানবো। আর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। অর্থাৎ তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তো এটা একটা বেসিক সেন্স আমাদের, বা বেসিক একটা নলেজ। এটা অতটা আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে। এখন আমরা দেখি তড়িৎ প্রবাহের একক কি। তড়িৎ প্রবাহের একক আমরা অ্যাম্পিয়ার বলি। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। অ্যাম্পিয়ার কিভাবে লিখবো আমরা? 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 কুলম পার 1 সেকেন্ড। তো এই সংখ্যাটা কোথা থেকে আসছে? আমরা সবাই 9-10 জিনিসগুলো পড়েছি। এখন যে টপিকটা আমাদের জন্য একটু নতুন, সেই টপিকটা হচ্ছে ইলেকট্রনের তারণ দ্রুতি। একটু লিখি, ইলেকট্রনের তারণ দ্রুতি। আচ্ছা, ইলেকট্রনের তারণ দ্রুতি বলে আমরা কি বুঝাই? এটাকে ইংরেজিতে বলা হয় ড্রিফট স্পিড অফ ইলেকট্রন। এখন আমরা যখন কোনো একটা কাজে খুব ব্যস্ত,
হয়ে যায় তখন দেখা যায় ধরি আমাদের স্কুলে যাওয়ার কথা বলি বা কলেজে যাওয়ার কথা বলি বা আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্যে যাওয়ার কথা বলি, কোনো কারণে যখন আমাদের দেরি হয়ে যায় তখন আমরা খুব দৌড়াদৌড়ি করে সে জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করি। সেরকম একটু লক্ষ্য করি, ইলেকট্রনও কিন্তু দৌড়াতে থাকে। কোথায় দৌড়ায় ইলেকট্রন দৌড়ায় পরিবাহীর মধ্যে দিয়ে। এখানে প্রত্যেকটা কণা, এগুলো এক একটা ইলেকট্রন, তারা যখন ছুটে চলে তখন তাদের যে দ্রুতিটা থাকে সেটাকে বলা হয় তারণ দ্রুতি, সেটাকে আমরা বলছি তারণ দ্রুতি। আমরা দেখছিলাম তারণ দ্রুতির রাশিমালা। তারণ দ্রুতিকে বলা হয় ভিডি। তো আবার একটু আঁকছি, এটি একটি পরিবাহীর মধ্যে ইলেকট্রন এভাবে ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। এটার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে ভিডি সমান আমি বলতে পারি L/T, এ প্রান্ত থেকে এ প্রান্তে যেতে। এখন আমাদের বইয়ে যে তারণ দ্রুতি যে রাশিমালাটা নিয়ে কথাবার্তা বলা আছে, ওখানে ব্যাখ্যাটা করা আছে। আমরা একটু ওই অংশটা যদি একটু দেখে নিই, সেই অনুযায়ী আমরা পাই যে এই তারণ দ্রুতির রাশিমালা ভিডি সমান হচ্ছে I/NAE। আমরা তো জানি, আমরা এখন হয়তো প্রমাণ নিয়ে অতটা বেশি মাথা ঘামাবো না, কারণ আমাদের প্রমাণের চেয়ে রাশিমালাটা জানাটা বেশি জরুরি, কারণ আমাদের সূত্রের প্রমাণগুলো সাধারণত আসে না। তো এখানে আই কি? আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন আমাদেরকে একটা ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, কোনো কারণে ইলেকট্রনের চার্জ, কোনো কারণে যদি আমাদের এই রাশিমালাটা বোঝায় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাতে হবে, এবং আমি অবশ্যই নেক্সট ভিডিওতে অথবা তাকে নেক্সট কোনো ক্লাসে আমি অবশ্যই তাকে জিনিসটা বুঝিয়ে দেবো যে এই রাশিমালাটা, বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাশিমালা, এটা বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে। আরেকটা টপিক নিয়ে বইয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব, যেটাকে জে দ্বারা নোট করা হয়। তো জে বলা হচ্ছে I/A, এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়, যেমন বইয়ের গাণিতিক উদাহরণ 3.2-তে একটা কথা বলা আছে একটি তামার তারের ব্যাস। তাহলে আমি পুরো প্রশ্নটা লিখছি না, আমি শুধু সংক্ষেপে ম্যাথটা সম্পর্কে একটু আলোচনা করছি। এই ম্যাথটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। একটা তামার তারের ব্যাস ডি হচ্ছে 1.8 mm, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বলা হয়েছে 1.3 অ্যাম্পিয়ার, তার মধ্যে দিয়ে বলা হয়েছে প্রতি ঘনমিটারে পরিবহন ইলেকট্রনের সংখ্যা। মনে পড়ছে? প্রতি ঘনমিটার বলেছে, তার মানে এই যে আমরা দেখেছিলাম একক আয়তন, ওই একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা এখানে বলে দেওয়া হচ্ছে। এন সমান বলা হচ্ছে প্রতি ঘনমিটারে কয়টা? 8.49 ইন্টু 10⁻²৪ পার মিটার কিউব, প্রতি মিটার কিউবে। ঠিক আছে? তো প্রতি মিটার কিউবে যদি এটা থাকে তাহলে আমাকে বলেছে তারণ দ্রুতি ভিডি নির্ণয় করতে। হোয়াট ইজ ভিডি? ভিডি আমাকে বের করতে হবে। তাহলে আমাকে যেহেতু এখানে ব্যাস বলে দেওয়া আছে এবং যেহেতু বলেছে এটি একটি তার, মানে পরিবাহী তার, তাহলে তারের ক্ষেত্রে আমরা জানি তার দেখতে কিরকম হয়। তারের আছে দৈর্ঘ্য, তারের আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে যদি তাই হয় তাহলে তার ক্ষেত্রফল কি দাঁড়াবে? 1/4 পাই d²। যেহেতু আমাকে ব্যাস দেওয়া আছে এখানে, ডিটা এখানে আমরা ছোট হাতে লিখে রাখি, তাহলে সহজ হবে আমাদের জন্য। বড় হাতের লেখা যায়, কোনো সমস্যা নেই। I d², এখানে 1.8 মিলিমিটারকে আমি যেহেতু মিটার নিয়ে যাচ্ছি, আমি এটাকে
10⁻³ দিয়ে গুণ করে দেবো। আমার মিটারে নিতে হবে। কেন মিটারে নিতে হবে? কারণ এখানে মিটার কিউব আছে, খুব সাবধান। তো এটাকে স্কোয়ার করার পরে এখানে ক্যালকুলেশন প্রসেসটা করার পর আনসার দাঁড়াচ্ছে 2.54 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার। আমাদেরকে বের করতে হবে ভিডি। ভিডির রাশিমালাটা আমাদের মনে আছে, আরেকবার একটু দেখে নিই। I/NAE, তাহলে এটা I/, কত কি দাঁড়াচ্ছে n আমরা জানি, এও আমরা বের করলাম, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ আমাদেরকে সবসময় মুখস্থ থাকতে হবে এবং আমরা এটা জানি সবাই। এটা 1.6 ইন্টু, এটার সামনে একটা মাইনাস দিতে হবে, 10⁻19 কুলম্ব। এখানে আমরা ম্যাথমেটিক্যাল কাজটা মাইনাসটা ইউজ করবো না, জাস্ট মাইনাস ইলেকট্রনের চার্জ, এটা মনে রাখার জন্য বললাম। এটা এই ক্ষেত্রে কিন্তু অতটা জরুরি নয়। তাহলে আমরা তথ্যগুলো বসিয়ে দিই। 1.3 অ্যাম্পিয়ার। আমার কাছে যতদিন ধরে আমি ওই টিচিং প্রফেশনে আছি, একটা কমন প্রশ্ন সবাই আমাকে করে থাকে, স্যার আমরা কি এখানে এককগুলো বসাবো? এককগুলো বসালে কোনো সমস্যা নেই। এখানে m/3 দিলাম আমি, এখানে পার মিটার ছিল, এটাকে m/3 করে নিয়েছি। এককগুলো বসানো না বসানো কোনো ফ্যাক্ট না, তবে যদি বসিয়ে যদি ম্যাথগুলো করা যায় তাহলে খুবই ভালো। কিন্তু এই একক বসাতে গিয়ে কিন্তু কোনোভাবেই ম্যাথ ভুল করা যাবে না। আমি মাইনাসটা বসালাম না, এখানের মধ্যে বসানোর পরে ক্যালকুলেশনের মাধ্যমে বাকি উত্তরটা বের হয়ে আসে 0.77 মিটার পার সেকেন্ড। সব কাটাকাটি হয়ে যাবে। একটু দেখাই, এখানে মিটার কিউব, এখানে মিটার স্কোয়ার আছে, কাটাকাটি করার পর একটা মিটার থাকবে। এখানে অ্যাম্পিয়ার মানে কি? কুলম্ব সেকেন্ড ইনভার্স 1, কুলম্ব চলে যাচ্ছে এখানে। এই মিটারটা উপরে উঠে গেলে মিটার পার সেকেন্ড চলে আসতেছে। মিটার পার সেকেন্ড, এই দুইটা থেকে একটা মিটার আসবে আর এখান থেকে একটা সেকেন্ড ইনভার্স আসবে। তো এটা মিলে টোটাল অ্যান্সারটা। তাহলে এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা নেই। যদি ম্যাথটা যদি কারো বুঝতে সমস্যা হয়, বইয়ে আছে ম্যাথটা, বা আমার এই ভিডিওটা আবার একটু রিভার্স করে পিছনে নিয়ে গিয়ে যদি প্লে করা হয়, তাহলে আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারবে। এরপরে বইয়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে তার মধ্যে একটা হলো রোধের উপর তাপমাত্রার প্রভাব। তো রোধের উপর তাপমাত্রার প্রভাব বলতে আমরা কি বুঝি? যে কোনো একটি তারের যে রোধ থাকে, সেই রোধের উপরে তাপমাত্রার প্রভাব কীরকম হয়ে থাকে। তো এটার উপর ওহম সাহেবের একটা সূত্র আছে। আমরা জানি কোনো একটা তারে যদি বিভব পার্থক্য ভি কাজ করে, ওহমের সূত্র অনুযায়ী তাপমাত্রা যদি স্থির থাকে, কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ উনি বলতে চেয়েছেন I is proportional to V। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি I is equal to GV, এবং এখানে G is equal to আবার হচ্ছে 1/R, আমাদের সেই পরিচিত পুরনো সূত্র V is equal to IR। তাহলে আমরা একটু দেখি, এখানে V যেখানে বলা হয়েছে বিভব, I হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ। এখানে একটা কথা মনে রাখতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা বলার কারণ হচ্ছে, বা তাপমাত্রা স্থির থাকার কথা বলার কারণ হচ্ছে, রোধের উপর তাপমাত্রার একটা প্রভাব আছে। রোধের উপর তাপমাত্রার একটা প্রভাব আছে। যেহেতু প্রভাবটি বিদ্যমান, সেহেতু অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা না হলে ওহমের সূত্র কখনোই প্রতিপাদন করা যাবে না। আর সেই তাপমাত্রার প্রভাব অনুযায়ী R is equal to যে কোনো তাপমাত্রা থিটাতে আর এর পরিবর্তনটা কীরূপ হবে সেটা নিয়ে একটা সূত্র আছে, সেটা হচ্ছে এটা R0 × 1 + আলফা থিটা। এখানে থিটা কি? এই যে থিটাটা যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ আমি যদি এখানে R100 বসাই, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পদার্থের রোধ নির্ণয় করতে চাই, তাহলে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পদার্থের রোধটা জানা লাগবে, আলফার মান জানা লাগবে। ওই পদার্থটা কি দিয়ে তৈরি, পদার্থের উপরে আলফার মানটা নির্ভর করবে। লোহা হলে আলফার মান এক ধরনের হবে, তামা হলে আলফার মান আরেক ধরনের হবে। এই থিটাটার জায়গায় আমরা অবশ্যই এখানে থিটাটার জায়গায় আমরা ওই 100টাকে বসাবো, এই 100 লেখার কারণে। আশা করি এই সূত্রটা বুঝতে পেরেছি আমরা। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা খাতায় লিখে রাখতে পারো, বা ভিডিওটাকে পজ করে খাতায় লিখে রাখতে পারো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। তো এটার উপরে একটা ম্যাথমেটিক্যাল সমস্যা আছে, আমরা
গাণিতিক উদাহরণ 3.4 থেকে আমরা এই ম্যাথটা করতে পারবো। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই একবার ম্যাথটা অবশ্যই দেখে নেব। আর যদি ম্যাথটায় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে। আচ্ছা, রোধের দুটো সূত্র ছিল, আশা করি সবার মনে আছে। একটা ছিল দৈর্ঘ্যের সূত্র, R is proportional to L এবং R is proportional to 1/A। তো এই সূত্রটা কখন কাজ করে? প্রথম সূত্রটা কখন কাজ করে? প্রথম সূত্রটা তখনই কাজ করে যখন ক্ষেত্রফল স্থির থাকে, আবার দ্বিতীয় সূত্রটা তখনই কাজ করে যখন দৈর্ঘ্য স্থির থাকে। তাহলে দুটোটা যদি একসাথে অস্থির হয়ে যায়, অর্থাৎ দুটোটা যদি একসাথে পরিবর্তনশীল হয়ে যায়, তাহলে R is proportional to L/A। সেখান থেকে চলে আসে আমাদের এসএসসি লেভেলের খুবই পরিচিত একটি সূত্র, R is equal to rho L/A। রো হচ্ছে আপেক্ষিক রোধ। এই রো এর মান বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এখানে একটা সারণী দেওয়া আছে আমাদের বইয়ে, সারণী 3.1। সেই সারণীতে আমরা অবশ্যই যদি আমরা দেখি তাহলে আমরা সেই রোধের বিভিন্ন পদার্থের আপেক্ষিক রোধের মান কত হয় সেটা জানতে পারবো। এখানে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি লিখে দিচ্ছি। যেমন অবশ্যই 3.6 ম্যাথটা প্র্যাকটিস করতে হবে, খুবই ইম্পর্টেন্ট এটা ম্যাথটা। তো 3.6 সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিই। 3.6 সম্পর্কে আমাকে কি বলতে চেয়েছে, যে বলা হয়েছে যে 15 ওহম রোধের একটা তারকে আমি টেনে দ্বিগুণ লম্বা করলাম। সেটা ছিল এতটুকু, সেটাকে আমি টেনে দ্বিগুণ লম্বা করলাম। তাহলে কি হবে? তাহলে তার নতুন রোধ কত হবে? একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এই ম্যাথে যে জিনিসটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে থাকে সেটা হচ্ছে, একটা তারকে যখন আমি টেনে দ্বিগুণ করব অবশ্যই এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে, কিন্তু প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। কেন? যখন আমরা কোনো একটা পদার্থকে যদি টেনে লম্বা করতে থাকি, টেনে যদি লম্বা করি, তাহলে অবশ্যই তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা ছোট হয়ে আসে। সেজন্য যদি টেনে দ্বিগুণ লম্বা করা হয় তাহলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে। এই কথাটা যদি মনে থাকে তাহলে ম্যাথটা আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। এছাড়াও আমাদের বইয়ে কিছু সূত্র আছে যেগুলো আমরা আগেও পড়েছি, যেমন সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়ে রোধের সূত্রগুলো কি হবে। যদি 3টি রোধ শ্রেণী সমবায়ে থাকে তাহলে তার তুল্য রোধ হবে 3টি রোধের যোগফল। যদি আরও অনেক বেশি রোধ থাকে তাহলে ডট ডট যতগুলো থাকে ততগুলো। আর যদি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হয় তাহলে 1/RP সমান হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট ডট। এগুলো আমাদের জানা জিনিস, তাও হয়তো অনেকের সমস্যা থাকলেও থাকতে পারে। যদি সমস্যা থাকে তাহলে এটা অবশ্যই আরও ইম্পর্ট করতে হবে। এখন আমাদের ইন্টারের বইয়ে, অর্থাৎ এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার বইয়ে কিছু টপিক আছে বা কিছু প্যারা আছে যে জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে শ্রেণী সমবায়ে বিভব বন্টন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, অন্তত সূত্রটা মনে রাখতে হবে। যেমন আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে একটা রোধ, দুটো রোধ, 3টে রোধ আছে, R1, R2, R3। তার সাথে তাহলে আমরা জানি শ্রেণী সমবায়ে বিভিন্ন রোধের জন্য বিভব বিভিন্ন রকম হতে পারে। ধরে নিলাম R1 is not equal to R2 is not equal to R3। তিনটার কোনোটাই পরস্পর সমান নয়। একটু বৈদ্যুতিক গোলযোগ হয়েছিল, তো সেটার জন্য আমরা আবার ফিরে আসছি আমাদের পড়ায়। যে আমি যেটা বলছিলাম যে একটি শ্রেণী সমবায়ের বিভব বন্টনটা বোঝাচ্ছিলাম, যে R1, R2, R3 3টি রোধ যদি সমান না হয় পরস্পর, তাহলে আমি কিভাবে V1, V2, V3টা সংক্ষেপে শর্টকাটে যেটাকে বলা হয় আমরা নির্ণয় করতে পারি। ধরি আমি যদি V1 নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? মজার ব্যাপার হলো V1, V2, V3 তিনটাই নির্ণয় করার জন্য সূত্রের ক্রাইটেরিয়াটা একই রকম। কি সেটা? V1 এর জন্য আমাদের বের করতে হবে R1, R2, R3 গুলো মান যদি জানা থাকে, এগুলো তিনটাই নিচে বসবে। উপরে হবে আমি কোনটার জন্য বিভব নির্ণয় করতে যাচ্ছি, কোন রোধের জন্য। R1 রোধের দুই প্রান্তের বিভব V1 নির্ণয় করতে যাচ্ছি, তাহলে আমি উপরে বসাবো R1 আর এটার সাথে গুণ দিয়ে দিব মোট বিভবটাকে। কেন? এই তিনটা রোধ একত্রে
যে ব্যাটারির সাথে সংযুক্ত আছে সেই ব্যাটারি অথবা এই তিনটা রোধের এই দুই প্রান্ত আমি মার্ক করলাম এ আর বি, এই দুইটা প্রান্তের মোট বিভবটা কত। যদি ব্যাটারিতে কোনো অভ্যন্তরীণ রোধ না থাকে তাহলে ব্যাটারির বিভবটা ইউজ করা যাবে, আর যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে সেটা আমাদেরকে এ আর বি এই দুটা প্রান্তের বিভবটা বের করে এই ভিটা জানতে হবে। অর্থাৎ এই তিনটার জন্য কম্বাইন্ড যে ভি, টোটাল একসাথে যে ভিটা সেটা। তাহলে আমরা V2 বের করার চেষ্টা করি, তো আশা করি পারবো। কিভাবে হবে? তিনোটা নিচে থাকবে, কি বের করতে চাচ্ছি 2 নাম্বারটার জন্য, তাহলে V2, তাহলে এখানে হবে R2 ইন্টু V। একইভাবে V3 যদি আমরা নির্ণয় করতে চাই R1 R2 R3, উপরে হবে R3, কেন আমি 3 নাম্বারটা নির্ণয় করতে যাচ্ছি সেগুলো আমি V। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শ্রেণী সমবায়ে বিভব বন্টন। আমরা চলে যাচ্ছি সমান্তরাল সমবায়ে বিভব বন্টন টপিকটা নিয়ে একটু কথা বলবো। একটা, দুটো, তিনটে, R1, R2, R3। আমরা জানি সমান্তরাল সমবায়ে তিনটারই বিভব একই, তিনটার জন্য বিভব কিন্তু তড়িৎ প্রবাহ তার একই না। তড়িৎ প্রবাহ I কি এখানে I1 হয়ে যাচ্ছে, I2 হয়ে যাচ্ছে, I3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বিভব বন্টন বের করবো না, এখানে আমরা বের করব সমান্তরাল সমবায়ে প্রবাহ বন্টন, মানে তড়িৎ প্রবাহ বন্টন। তড়িৎ প্রবাহ কিভাবে বন্টিত হচ্ছে সেটা বের করার চেষ্টা করবো আমরা। তাহলে আমরা যদি দেখি এখানে রোধ আছে কটা, তিনটা, একটা, দুটো, তিনটা। আমরা বের করতে চাই ধরো I1, প্রথম রোধটা I1, প্রথম রোধের তড়িৎ প্রবাহটা বের করতে চাই I1। কিভাবে লিখবো I1? এখানেও মজার ব্যাপার হচ্ছে সবগুলোর জন্য একটা কমন ক্রাইটেরিয়া আছে। কিরকম? যেটাই বের করতে চাই না কেন আমি, নিচে আমাকে এইটা লিখতে হবে 1 2 2 3 3 আবার 1। এখানে কেউ আবার ভুলে 4 লিখে ফেললে হবে না, কারণ চারটা রোধ তো নেই, এখানে আছে তিনটা রোধ। তাহলে R1 R2 R2 R3 R3 R1। আমি কারটা বের করতে চাচ্ছি, প্রথম রোধের মধ্যে তড়িৎ প্রবাহের মান বের করতে চাচ্ছি। তাহলে আমার করতে হবে কি, প্রথম রোধটা আছে এখানে কোথায় কোথায়, এখানে আছে প্রথম রোধের কথা উল্লেখ আছে, এখানে প্রথম রোধের কথা উল্লেখ আছে, নাই কোনটাতে প্রথম রোধ, এইটাতে নেই। তাহলে এটা আমরা উপর লিখে ফেলবো R2 R3 এবং এটার সাথে গুণ করে দিব I কে। I হচ্ছে সম্পূর্ণ যে বর্তনীটার মধ্যে সম্পূর্ণ যে তড়িৎ প্রবাহটা ছিল সেইটা। তো এটাকে আমি বড় হাতের I লিখব, বড় হাতের I লিখবো এটা। তাহলে I2 কি হবে বের করার চেষ্টা করি। আমি আগেই বলেছি নিচে এইটা যেটাই বের করতে চাই এই কথাটা আমাকে লিখতে হবে এই সমান্তরাল সমবায়ে প্রবাহ বন্টনের ক্ষেত্রে। আর এখানে বড় হাতের I, এটাও কমন। তাহলে এখানে কি বসবে, এখানে কি বসতে চাচ্ছিল, এখানে আমি R2 R3 বসেছিলাম, এখানে I2 কথা এখানে উল্লেখ, R2 কথা এখানে উল্লেখ আছে, 2 এর কথা এখানে উল্লেখ আছে। তাহলে এটা লিখবো না, এটা লিখবো। তাহলে কত হবে R3। তাহলে তোমরা একটু চেষ্টা করো I3 কিভাবে লিখবে, মনে মনে চেষ্টা করো। আমি কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, কি হতে পারে। আশা করি তোমরা ঠিক ধরতে পেরেছো। এখানে আইটা থাকবে, এখানে R1 R2 R2 R3 প্লাস হবে R3 R1 একটু কমন, আমরা দুটো ব্র্যাকেট দিয়ে দিই। উপরে আমরা লিখবো 3, তো 3 ছাড়া এখানে কোনটা, এটা বাদ, তাহলে এটা R1। একদম সিম্পল। খুব সহজভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এগুলো মনে রাখার কোনো ব্যাপারই না। আমাদেরকে এই বইয়ের অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অক্ষরপত্র প্রকাশনী যে বইটা আমরা ফলো করি, সেই বইটার থেকে যদি আমরা ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো দেখে থাকি, এখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল
সমস্যাগুলো আমি লিখে দিচ্ছি, কোনটা কোনটা একটু দেখতে হবে। গাণিতিক উদাহরণ কোনটা কোনটা খুবই ইম্পর্টেন্ট আমার চোখে। 3.10 আর 3.8 এই দুটো বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এখন আছে টপিকগুলোর মধ্যে যেটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি ও উৎপন্ন তাপ এই রাশিমালা। এখন একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আমরা একটু মনে করার চেষ্টা করব। একটু মনে করে দেখো তো, কিউ সমান এমএস ডেল থিটা। মনে পড়ে সূত্রটা কোথায় ছিল? আমি বলে দিচ্ছি, এটা ছিল আমরা অধ্যায় 6 পড়েছিলাম, ক্লাস 9-10-এ অধ্যায় 6টায় আমাদের এই সূত্রটা সম্পর্কে কিছু গাণিতিক সমস্যা ছিল, এই সূত্রের প্রমাণ ছিল, বা যেটা হোক, এই কিউ হচ্ছে তাপ শক্তির কথা, তাপ শক্তির পরিমাণ, তাপের পরিমাণ বলে থাকতে পারি আমরা এটাকে, তাপের পরিমাণ। এম হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ। একটু মনে করে দেখলে আশা করি মনে পড়ে যাবে, দশম শ্রেণীর বা নবম শ্রেণীর বইয়ের অধ্যায় 6। ডেল থিটা তাপমাত্রা পার্থক্য, এগুলো মনে থাকার কথা, সমস্যা নাই। আমরা ইন্টারমিডিয়েটে এসে এই সূত্রটাকে নতুন রূপটা বলবো, সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এখানে এই কিউ এর জায়গায় এইচটা চলে এসেছে, আলাদা কিছু না। এখন আরেকটা জিনিস, এই আমরা চলতরিত অধ্যায় যেটা ক্লাস 9-10-এ ছিল, সেখানে এই সূত্রটা সম্পর্কে একটু জেনেছিলাম। ডাব্লিউ মানে হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হয় সেটার একটা পরিমাপ। তড়িৎ প্রবাহের ফলে ব্যয়িত বিদ্যুৎ শক্তি, এই শক্তির সূত্রটা আমরা কোথায় ইউজ করেছি? এই শক্তি সূত্রটা আমরা বিদ্যুৎ বিল নির্ণয়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ছিল সেগুলোতে ব্যবহার করেছিলাম। এখানে একক ছিল, একটু মনে করে দেখবো, কিলোওয়াট আওয়ার। সর্বশেষ যেটা ছিল ভিএস স্কয়ার টি বাই 1000 আর হচ্ছে কিলোওয়াট আওয়ার। তাহলে এই ডাব্লিউর সাথে এইচ এর একটা ওতপ্রোত সম্পর্ক আছে। বলা হয়ে থাকে ডাব্লিউ সমান হচ্ছে যে এইচ। এটা কোত্থেকে আসবে? তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা যে পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হয়, তার ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তারা পরস্পরের সমানুপাতিক। এবং এখানে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য যে সমানুপাতিক ধ্রুবকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে, এই যে এটা কি জিনিস? এই যেটা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক যার মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। 4.2 জুল পার ক্যালোরি। যদি আমরা জুল এককে কাজ করি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যদি আমরা জুল এককে কাজ করি তাহলে জে এর মান হবে 4.2। আর আমরা যদি ক্যালোরি এককে কাজ করি তাহলে জে এর মান হবে 1। বি ভেরি কেয়ারফুল, এই কথা কোনোভাবে ভোলা যাবে না। যদি আমরা জুলে কাজ করি তাহলে এটার মান হবে 4.2 আর জে এর মান হবে 1 যখন আমরা ক্যালোরি এককে কাজ করি। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র চয়েস করি। এটা বলা যেতে পারে এটা কেন চয়েস করা হয়েছে, কারণ আমরা জানি
তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করি এবং তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটা রোধের সাথে সম্পর্কিত, সেজন্য আমরা এই সূত্রটাকে চয়েস করবো এবং এই সূত্রটার সাথে এই সূত্র অর্থাৎ এই সূত্রের সাথে আমরা এই এইচের একটা সম্পর্ক এখানে মধ্যে আনার চেষ্টা করবো, যেটা আমাদের বইয়ে পড়া হয়েছিল। কি ছিল? H ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জে। ডাব্লিউ সমান হচ্ছে আই স্কোয়ার আর টি বাই জে। জে এর মান কত ছিল? আশা করি সবার মনে আছে 4.2 আই স্কোয়ার আর টি। যদি বসে দিতে উল্টে উপরে উঠে হয়ে যাবে 0.24, মানে ভাগ দিলে আর কি আই স্কোয়ার, এবং এর একক হবে অবশ্যই ক্যালোরি। খুব মনোযোগ দিয়ে এটা মনে রাখতে হবে, এটার একক হচ্ছে ক্যালোরি। কিভাবে ক্যালোরি এককটা আসবে? ডব্লিউ কি কৃতকাজের একক অবশ্যই জুল, ঠিক আছে, জুল থাকলো এখানে। 4.2 এককটা মনে আছে, জুল পার ক্যালোরি, তাহলে জুল জুল কাটা যাচ্ছে, ক্যালোরি উল্টে উপর উঠে যাচ্ছে, সেজন্য ক্যালোরিটা রয়ে যাচ্ছে। জুল আর জুল কাটাকাটি যাওয়ার পর ক্যালোরি থেকে যাচ্ছে এখানে, ক্যালোরি উল্টে উপর উঠে যাওয়ার জন্য এই ক্যালোরি এককটা রয়ে যাচ্ছে এবং এইচের মানটা আমরা ক্যালোরি এককে পাচ্ছি। তো এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যার কথা আমাদের বইয়ে দেওয়া আছে। গাণিতিক সমস্যাগুলোর মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো বলে দিচ্ছি আমি, গাণিতিক উদাহরণগুলো মার্ক করে দিচ্ছি। সে গাণিতিক উদাহরণগুলো হচ্ছে 3.12, 3.13, 3.14। এই গাণিতিক সমস্যাগুলো আমাদের অবশ্যই 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 ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং এই সূত্রটা থেকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে উৎপন্ন তাপ, তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপের ক্ষেত্রে জুলের সূত্র। তড়িৎ প্রবাহে তাপের ক্ষেত্রে জুলের সূত্র। তো সূত্র আছে তিনটা টপিকের উপর। কি কি? একটাকে বলা হয় প্রবাহের সূত্র, একটাকে বলা হয় রোধের সূত্র, দ্বিতীয় সূত্রটাকে বলা হয় রোধের সূত্র, তৃতীয় সূত্রটাকে বলা হয় প্রবাহ কালের সূত্র বা সময়ের সূত্র। প্রবাহ কালের সূত্র, অনেকে এটাকে সময়ের সূত্র বলে, অনেক বই এটাকে সময় সূত্র বলে উল্লেখ করা হয়েছে। তাহলে একটু যদি আমরা লক্ষ্য করি, এই তিনটা জিনিস, প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, রোধকে আর দ্বারা প্রকাশ করে, প্রবাহ কালকে টি দ্বারা প্রকাশ করে। একটু কি মনে পড়ছে তিনটা জিনিস একসাথে কোথায় দেখেছিলাম? এইখানে। অর্থাৎ আমাদেরকে আলাদাভাবে তিনটে সূত্র মনে রাখতে হবে না, আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইটা। এটা থেকে আমরা সূত্র তিনটা বানিয়ে নিতে পারবো। কিভাবে? খুবই চমৎকার। স্যার একটু মনে করবো, এটা কি 0.24 না? 0.24, এটাকে আমরা কি ধ্রুবক বলতে পারি না? অবশ্যই ধ্রুবক বলতে পারি, কারণ 0.24 একটা ধ্রুবক রাশি। তাহলে যদি ধ্রুবক জিনিসটা তুলে দিই এবং প্রবাহের সূত্র যেহেতু আর আর টি যদি তুলে দেয়, তাহলে এখানের মধ্যে আসতেছে এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, যখন আর কমা টি স্থির থাকবে। আচ্ছা, রোধের সূত্রে কি হবে? ওই দেখি আবার আই আর টি তুলে দেব। এইচ ইজ প্রপোর্শনাল টু আর, যখন আই কমা টি স্থির। সর্বশেষ হচ্ছে প্রবাহকালের সূত্র, সেটা হচ্ছে এইচ ইজ প্রপোর্শনাল টু টি, যখন আর ও আই স্থির থাকে। এই তিনটা সূত্র। তো আমরা তিনটে সূত্রকে যদি বাংলায় বলি তাহলে কিভাবে দাঁড়াবে? কোন একটি পরিবাহী রোধ এবং তার মধ্যে প্রবাহিত হওয়া প্রবাহের প্রবাহকাল যদি স্থির থাকে, তবে সেই পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ ওই তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। ওই তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। এটা বইয়ের বিবৃতিটা লেখা আছে, একটু পড়লেই হয়ে যাবে, আমাদেরকে শুধু সংক্ষেপে মনে রাখতে হবে। এরপরটাই বলছে, যদি আই আর টি স্থির থাকে, অর্থাৎ প্রবাহ কাল এবং তড়িৎ প্রবাহ যদি স্থির থাকে, তাহলে সেই উৎপন্ন তাপ হবে রোধের সমানুপাতিক, এবং এর পরেরটাই বলছে আর ও আই যদি স্থির থাকে, তাহলে সে প্রবাহ কাল হবে সময়ের সমানুপাতিক।
এবং এই তথ্যগুলির উপরে কিছু গাণিতিক উদাহরণ আছে। গাণিতিক উদাহরণ কোনটা কোনটা খুবই ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। গাণিতিক উদাহরণ 3.16 খুবই ইম্পর্টেন্ট, 3.17 ইম্পর্টেন্ট, 3.18 ইম্পর্টেন্ট। নেক্সট দিন আমরা পরবর্তী ক্লাসটায় আমি যেটা আপলোড দিব সেটাই আমরা তাড়িৎ ক্ষমতা অংশটা থেকে শুরু করব এবং আমরা সেই ক্লাসে অবশ্যই কিরশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ নীতি আর মিটার ব্রিজ তিনটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে।